হ্যালো, সবাই কেমন আছেন? আজকে একটা স্টোরি শেয়ার করব। লিও টলস্টয়ের লেখা হাউ মাচ ম্যান ডাজ এ ম্যান নিড। এর অর্থ হলো যে একজন মানুষের আসলে কতটুকু জমি দরকার। প্রথমে বলে নেই, লিও টলস্টয়কে অবশ্যই আপনারা চিনেন। যদি না চিনে থাকেন, লিও টলস্টয় এটা আমি শর্ট জাস্ট একটা ডেসক্রিপশন দিচ্ছি। লিও টলস্টয় একজন রাশিয়ান লেখক। তিনি 1849 থেকে 1900 সালের মাঝামাঝি সময়ে লেখালেখি করেছেন। অনেক ছোট গল্প এবং অনেক কিছুই তিনি লিখেছেন। উপরে দেখতে পারেন, খুবই বিখ্যাত এবং অবশ্যই তার নাম শুনেছেন। তো ওনার একটি বিখ্যাত ছোট গল্প আছে, সেটা হলো হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান নিড, অর্থাৎ একজন মানুষের কতটুকু জমি আসলে দরকার। তো এই গল্পটা খুবই সুন্দর, আপনারা চাইলে বাংলায় অনুবাদ করা আছে বিভিন্ন জায়গায়, সেখান থেকেও পড়তে পারেন। তো আমি আজকে এই গল্পটা একটু সারাংশ করে বলবো। এর অবশ্য একটা কারণ আছে যে আমরা মানে দেখা যায় যে আমাদের দেশে বা এমন অনেক মানুষ আছে যে যারা ক্ষমতা বা অর্থ হলে বা এত পরিমাণে জিনিস গ্রাব করার বা অধিকার করার আহ করে যে আর কোনো কিছুই বাকি থাকে না। আপনার এরকমের উদাহরণ অনেক কিছুই দেখেছেন। কিন্তু আসলে একজন মানুষের কতটুকু জায়গা তার দরকার, খুবই পপুলার এবং বিখ্যাত একটি গল্প। গল্পটা শুরু হয় দুই বোনের আলাপ থেকে। দুই বোনের, এক বোনের বিয়ে হয়েছে একজন কৃষকের সাথে, আর একজনের বিয়ে হয়েছে একজন চাকরিজীবীর সাথে, যিনি শহরে চাকরি করেন। তো বড় বোন ছোট বোনের বাড়িতে বেড়াতে এসেছে গ্রামে। তো গ্রামে বেড়াতে আসার সময় তারা দুই বোন এটা নিয়ে আলোচনা করছে যে আমরা শহরে থেকে অনেক বেশি সুবিধা পাই, আমরা আপডেটেড সবকিছু পাই, জামা কাপড় সবচেয়ে ভালো পড়তে পারি। আর ছোট বোন বলছে যে না, আমরা গ্রামে আছি কিন্তু খুব ভালো আছি, আমরা পশুদের সাথে থাকি, আমাদের ঘোড়া আছে, আমাদের গরু আছে, গাভী আছে, তো তাদের সাথে থাকি। তবে যাই হোক, তারা দুই বোনের এরকমের একটা বিশদ, তাদের একটা আলাপচারিতা ওই সময় হয় এবং তাদের মধ্যে একটা তর্কর মতোই হয় যে না আমি ভালো আছি, না আমি ভালো আছি। এবং ছোট বোনের যিনি জামাই, ওনার নাম এই গল্পে হলো পেহম। পেহম একটি রাশিয়ান নাম, একজন আহ, ওই নাম অনুসারে এই গল্পটা করা। তো পেহম পাশে বসে এই সবকিছু শুনছিল। পেহমই মূলত এই গল্পের মেইন চরিত্র, উনি মূলত গল্পটা টেনে নিয়ে যায়। তো উনি পাশে বসে এই জিনিস সবকিছু শুনছিল যে আসলে দুই বোনের মধ্যে একটা বড় ধরনের আলাপ হচ্ছে বা তর্ক হচ্ছে যে কারা সবচেয়ে বেশি সুখী, যে একজন শহরে বসবাসকারী একজন চাকরিজীবী এত টাকা পয়সা এত কিছু পেয়ে, সবকিছু আপডেটেড পেয়ে, নাকি গ্রামে বসবাসকারী একজন কৃষক। তারা এই আলোচনাটা সে পেহম পাশ থেকে শুনছিল। তো তিনি পরের দিনের কাহিনী থেকে বলা যায় যে মেইন গল্পটা শুরু হয়। তো পেহম যেখানে কাজ করত, সেটা ছিল আসলে বিশাল এক জমিদারের একটা বিশাল জমি। সেই জমিতে পেহম একটা নির্দিষ্ট জায়গার ম্যানেজ করতো, একটা নির্দিষ্ট জায়গা পাহারা দিত। তো নির্দিষ্ট জায়গায় পাহারা দিত, সে খুব ভালোই চলছিল। প্রতিদিনের টাকা প্রতিদিন পেয়ে যেত, বাসায় এনে একসাথে সবাই খাওয়া দাওয়া করতো, তাদের গরু ছিল, ঘোড়া ছিল, সবকিছুই ছিল। তো হুট করে যিনি জমিদার, তিনি হুট করে একজন ম্যানেজার নিয়ে দিল, নতুন ম্যানেজার, যে যিনি আর কি এই সকল পাহারাদারদেরকে কন্ট্রোল করবে, পাহারাদারদের ম্যানেজার। তো ম্যানেজার নিয়োগ পেয়েই সে হুটহাট করে অনেক জরিমানা শুরু করলো। এরকমের জরিমানার ধরন যে কেউ যদি কোনো ক্ষেতের ভিতরে কোনো গরু বা কোনো কিছু চলে আসে বা ক্ষেতের ফসল নষ্ট করে, তাহলেই তাকে জরিমানা করবে। তো এই জরিমানা, ওই ম্যানেজার মূলত একজন মিলিটারি পার্সন ছিল, রাশিয়ান মিলিটারি পার্সন থেকে তিনি সেখানে ম্যানেজার হয়েছে। তো সেটা হওয়ার পরে এখন পেহম জরিমানা দিতে দিতে তিনি অস্থির, সব সময় তাকে জরিমানা দিতে হয়, কারণ আশপাশের বিভিন্ন জায়গা থেকে গরু, ছাগল, গাভী এগুলো চলে আসতো এবং ক্ষেতের কিছু ফসল নষ্ট করতো। তিনি যতই চেষ্টা করতো, কোনো না কোনো ভাবে দেখা যেত যে আবার গরু চলে এসেছে, আবার তাকে জরিমানা দিতে হয়। তো এই জরিমানা দিতে দিতে সে অস্থির, বাড়িতে গিয়ে সে বউয়ের সাথে ঝগড়া করে, এরকম অবস্থা। তো হুট করে একদিন শুনলো, এটাতে তাও চলছিল, তো হুট করে একদিন আরো বেশি খারাপ অবস্থা, সেটা হলো পেহম শুনতে পেলো। কিন্তু একটা ব্যাপার ভালো ছিল, যেটা বলা দরকার, সেটা হলো যে ওই জমির মালিক তখনও ভালো ছিল, অর্থাৎ ওই যিনি যাকে নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রণের জন্য, তিনি এরকমের জরিমানা করলো, মালিক ভালো ছিল। তো শুনতে পেল যে সামনের শীতকালে সেই জমির যিনি মালিক বর্তমানে, তিনি সামনের
যে ব্যবসায়ী তার কাছে সকল জমি বিক্রি করে দেবে, কিন্তু ওই ব্যবসায়ী খুবই খারাপ, মানে ভয়ঙ্কর অবস্থা। তিনি হলো গিয়ে আরো মানে কঠোর, মানে কোনো কিছু এদিক সেদিক হলে আরো বেশি জরিমানা করে অস্থির করে তুলবে এরকমের। তো সকল কৃষক এবং সকল পাহারাদারদের ভিতরে একটা ভয় জমে গেল যে যদি কোনোভাবে উনি সামনের ওই ঠিকাদারকে এই সকল জমি বিক্রি করে দেয়, তাহলে তো আমরা যাও এখন কাজ করছি বা আমরা যাও এখন জরিমানা দিয়ে টিকে আছি, তখন তো তাও আসলে থাকবো না। তিনি তো খুব ভয়ঙ্কর এবং চারদিকে তার ব্যাপারে খুবই খারাপ রটনা আছে। তো তারপরে সবাই কি করবে, সকল কৃষক মিলে ঠিক করলো যে তার চেয়ে বরং এক কাজ করি, যে যেহেতু সে তার জমি বিক্রি করবেই, তাহলে আমরা সকল কৃষক মিলে তার জমি কিনে নিই। তাহলে তার ওই ঠিকাদারের কাছে ওই ভয়ঙ্কর ঠিকাদারের কাছে আর এই জমি বিক্রি করতে পারবে না। তো সকল জমিদার মিলে ওই জমির বর্তমানে যে জমিদার তার কাছে গেল, তার কাছে গিয়ে এটা বললো যে আমরা সবাই মিলে জমি কিনতে চাই। তো এভাবে সবকিছু ম্যানেজ করার পরে ওই জমিদারও রাজি হয়ে গেল, ঠিক আছে তাহলে আর আমি ওই ঠিকাদারের কাছে বিক্রি করবো না, তোমাদের কাছে বিক্রি করব। তো সবাই মিলে তোমরা এটা কিনো। তো যে যে রকমের পারে, কেউ 50 একর, কেউ 30 একর, কেউ 40 একর এরকম করে কিনে নিচ্ছে। এখন পেহমের কাছে আসলে সেরকম কোনো টাকা পয়সা নাই। তার পেহম বাসায় এসে তার বউয়ের সাথে বলতেছে যে দেখো, সব কৃষক এভাবে টাকা দিয়ে কোনো না কোনো ভাবে জোগাড় করে জমিটা কিনে নিচ্ছে, কারণ জমিটা কেনা হচ্ছে এই কারণেই, যদি এই জমিদারিটা ওই সামনের ঠিকাদারের কাছে চলে যায়, তাহলে আসলে আমাদের অবস্থা আরো বেশি খারাপ হবে। তিনি খুবই ভয়ঙ্কর একজন মানুষ। তো এই জন্য পেহম তার স্ত্রীর সাথে আলোচনা করে সবকিছু সব ঘেটে করে দেখলো তার কাছে মাত্র 100 রুবেল আছে। রুবেল হলো রাশিয়ান মুদ্রার নাম। 100 রুবেল আছে, তো 100 রুবেল দিয়ে তো হবে না, যেহেতু কিনতেই হবে, না কিনলে এই বাজারে আর বাঁচা দেয়। সে কি করলো, সেই 100 রুবেল এবং তার যে গরু এবং ঘোড়া ছিল সেগুলোকে বিক্রি করে দিল। এবং তার একটা ছেলে ছিল, সেই ছেলেকে কাজে পাঠিয়ে সেই মাসের অগ্রিম বেতন নিয়ে নিল। এবং তার শ্যালকের কাছে থেকে আরো কিছু টাকা অগ্রিম নিয়ে ওই জমিদারের কাছে সকল টাকা জমা দিয়ে সে একটা বন্দোবস্ত করলো যে আমি আগামী মাসে বাকি সব টাকা পরিশোধ করে দেব। তো ম্যানেজারও রাজি হলো, যেহেতু প্রথমেই বলেছিলাম যে ওই যিনি জমিদার তিনি মূলত ভালো মানুষ ছিল। তো এই কারণে কি সে রাজি হলো এবং পেহমকে জমি দিল। পেহম 40 একর জমি কিনলো। জমি কেনার পরে এখন পেহম বেশ সে 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 তার নিজের আহ ক্ষেতে নিজেই এখন ফসল উৎপাদন করে, নিজেই সে এখন বীজ কেনে, তার নিজেই আবার আবার গরু এবং ঘোড়া কিনেছে। তো সেই এখন এখন যখন সে ওই ক্ষেতের ভিতরে ফসল দেখে তার কাছে খুবই ভালো লাগে, যা নিজের ক্ষেত, এখন আর কাউকে সেই আশপাশের কাউকে আর গোনায় ধরানোর এরকম অবস্থা। অর্থাৎ পেহম এখন মোটামুটি ছোট হলেও একজন জমিদার হয়ে গেছে, অর্থাৎ তার এখন নিজের জমি আছে। কিন্তু এরকমের কিছুদিন পার হওয়ার পরে তার লোনও শোধ হয়ে গেল, তার অবস্থাও ভালো হলো, একটা বিপত্তি দেখা গেল। এখন পেহমের তো 40 একর জমি, আশপাশের অনেকের এরকমের জমি নেই। তো সে খেয়াল করলো যে কয়দিন পর পরে আশপাশের খোয়ার বিভিন্ন লোকের এরকমের গরু এবং ছাগল এসে তার ক্ষেতের ফসল খেয়ে যাচ্ছে। এখন সে যেহেতু এরকমের অবস্থা আগে ফেস করে এসেছে, সে প্রথমে তার ওই প্রতিবেশীদেরকে গিয়ে অনেকদিন যাবত বুঝাচ্ছে যে দেখো, তোমার এই গরু ছাগল এসে আমার এখানে এরকমের সবকিছু ফসল নষ্ট করছে, খেয়ে যাচ্ছে, এগুলোকে বেঁধে রাখো। কিন্তু কে শোনে কার কথা? আসলে সবাই চাইলেই তো তার পশু পাখি বেঁধে রাখতে পারে না, অনেক সময় চলে আসে আবার ক্ষেতের ফসল নষ্ট করে। তো এরকম হতে হতে এক সময় পেহম অতিষ্ঠ হয়ে গেল যে না, এরকম তো হয় না, আমার ক্ষেত, আমার জমি, আমি এত কষ্ট করে ফসল ফলাই, আর সেখানের ফসল এইভাবে খেয়ে যাচ্ছে, এটা তো আসলে হতে পারে না। সে পরে এলাকার চৌকিদারের কাছে গিয়ে সে আহ, বিচার দিল। বিচার দিয়ে সে সেটা, তখন এলাকার চৌকিদারি সবাইকে, আশপাশে যারা যারা এই ধরনের আছে, যাদের যাদের গরু ছাগল আছে তাদেরকে হুঁশিয়ারি করলো যে না, এভাবে যদি আর একদিনও ঢোকে তাহলে কিন্তু তোমাদের শাস্তি দেওয়া হবে। তো এই ঘটনা ঘটার পরে আশপাশের লোকের সাথে পেহমের একটা মানে দূরত্ব তৈরি হলো, তারা তাকে শত্রু মনে করলো এরকমের। কিন্তু এরপরে যখনই কোনো গরু বা ছাগল আসতো তখনই পেহম সেটাকে ধরে রাখতো এবং ধরে গিয়ে খোয়ারে পুরে দিত, খোয়ার থেকে সেটাকে টাকা দিয়ে ছাড়িয়ে আনতে হতো। এবারে আশপাশের লোকজনের সাথে পেহমের খুব অবস্থা খারাপ হয়ে গেল, তারা পেহমকে কেউ দেখতে পারে না এবং চারদিকে রব রব উঠে গেল যে সবাই মিলে পেহমের ক্ষতি করতে চায়। তো এক রাতে আসলে ঘটলোও তাই। বনের ভিতরে পেহমের তো বিশাল 40 একর জায়গা। সে দেখলো 40 একর জায়গার ভিতর তার অনেক দামি দামি গাছ ছিল, পাইন গাছ টাইপের। সে দেখলো যে একদিন ভোরে উঠে দেখলো সেখানে অনেকগুলো গাছ কে জানি কেটে কেটে ফেলেছে শত্রুতার ইসে।
তো সে ভাবলো যে এই গাছ যদি বিভিন্ন জায়গা থেকে একটা একটা করে কাটতো তাও তো হতো, কিন্তু এক জায়গা থেকে ধরে অনেকগুলো কেটে ফেলছে। পেহম খুবই কষ্ট পেল এবং সে আবার এলাকার ম্যাজিস্ট্রেটের কাছে গেল, গিয়ে সে আবার বিচার দিল। তো বিচার দিয়ে পেহম সন্দেহ করলো যে এলাকার একজন সাইমন নামের একজন লোক ছিল, যে সে হয়তো এই গাছ কাটতে পারে। তো সাইমনকে ধরে নিল। এবার সাইমনের সাথে তার একটা মানে ভয়ঙ্কর খারাপ অবস্থা হয়ে গেল। আর তার কাছে যথেষ্ট প্রমাণ না থাকার কারণে এলাকার ম্যাজিস্ট্রেট যিনি বিচারক তিনি সাইমনকে ছেড়ে দিল। এখন সাইমনের সাথে পেহমের অবস্থা খুবই খারাপ, খুবই শত্রুতা, চারদিকে এরকমের রটিয়ে দিল যে কোনো দিন পেহমের বাড়িতে সে আগুন দিবে, এরকমের অবস্থা। তার অবস্থা খুবই খারাপ। এই রকমের দুর্বিষহ, অর্থাৎ ছোটখাটো একজন জমিদার হয়েও যখন দুর্বিষহ অবস্থার ভিতরে পেহম ছিল, তখন হুট করে একদিন তার এক ব্যবসায়ীর সাথে পরিচয় হলো। সেই ব্যবসায়ী তার সেখানে খাওয়া দাওয়া করলো পেহমের জায়গায়, এবং খেয়ে দিয়ে সে বলল যে এখান থেকে দূরে একটা জায়গা আছে, সেখানে সবাই খুব সুখে শান্তিতে বসবাস করে, প্রচুর জায়গা, প্রচুর ফসল হয়, কোনো অভাব নাই, কেউ কারোর সাথে ঝগড়াঝাটি করে না। তো পেহম চিন্তা করলো এখানে যেহেতু এত অবস্থা খারাপ, তার চেয়ে বরং যাই না ওখানে, চলে আরো বেশি জায়গা যদি পাওয়া যায়। একটু ছোট করে বলছি, তো পেহম আসলে তার কথা শুনে সেইখানে চলেই গেল। তো চলে গিয়ে দেখলো আসলে খুবই সুজলা সুফলা, খুবই সুন্দর অবস্থা, এবং সে যাওয়ার সঙ্গে সঙ্গে খুব অল্প টাকায় অনেক বড় জায়গা পেয়ে গেল। কিন্তু সমস্যাটা হলো সে যে জায়গাটা পেল, সেই জায়গায় কিছু সমস্যা আছে। যেমন যদি এক মাসে অনেক বেশি ফসল হয়, পরের মাসে আর সেই ফসল হয় না। কোনো মাঠে একবার যদি ভুট্টা হয়, তাহলে দেখা যায় ওই মাঠে আর ভুট্টা হয় না। এবং সে অনেক বড় জায়গা ঠিকই পেল, কিন্তু সে জায়গা নিয়ে জায়গা কোনো মানে লেখালেখি করে তার নামে রেজিস্ট্রেশন করে কেউ দেয়নি, অর্থাৎ সে আনরেজিস্টার্ড জায়গায় দীর্ঘদিন যাবত পেহম চাষাবাদ করছে। তো এক সময় একটা বিপত্তি দেখা গেল, জায়গা নিয়ে ঝগড়া হলো, এবং ওইখানের যে বিচারক তার সাথে বসে পেহম আসলে খুব একটা বিপদে পড়ে গেল। যদিও তার সেইখানে আগের জায়গা থেকে অনেক বেশি তার জায়গার মালিক হয়েছিল। তো পেহম আসলে মনে মনে সেখানে প্রায় 1 থেকে 1.5 বছর থাকার পরে পেহম মনে মনে স্থির করলো আমি যদি ভালো একটা জায়গায় পাই তখন সেইখানে আবার চলে যাব। ঠিক এমন সময় তার সাথে আরো একজন ব্যবসায়ীর দেখা হলো, যিনি বলল যে আমি ভলগা নদীর ওপার থেকে এসেছি। রাশিয়ার ভলগা নদী আপনারা শুনবেন, যে ভলগা নদীর ওপার থেকে এসেছি। সেখানে আসলে এমন সব জমি আছে বা জায়গা আছে যা মানুষ এর আগে যে যায়নি সে কল্পনাও করতে পারেনি। এত সুন্দর, এত দারুণ জায়গা, এবং সব জায়গায় উর্বর, এরকম কোনো সমস্যা নাই। তো পেহমে এখন যে অবস্থায় আছে, তো সে চিন্তা করলো যে না, আমি ডেফিনেটলি সেইখানে যাব। সে সে একদিন এক রাত স্টিমারে করে ভলগা নদী পার হয়ে ভলগা নদীর ওপারে গেল। ওপার গিয়ে তো তার মানে দেখে তো খুবই অবাক হলো যে এত সুন্দর জায়গা সে এর আগে দেখে নাই। এবং সেখানে আশপাশের কারো কাছ থেকে শুনলো যে তুমি অবশ্যই এখানে জমি কেনার আগে এখান থেকে কিছু উপহার নিয়ে যাবে। যদি ওইখানে নেতাদেরকে তুমি উপহার দিতে পারো, তাহলে তুমি এখানে অনেক জায়গা জমি পাবে। তো সে উপহার নিয়ে গেল, এবং ওইখানের লোকদেরকে বস্কিরা বলতো। তো ওই বস্কিরাদের সে পেয়ে গেল, বস্কিরাদের যে সর্দার তার সাথে দেখা হলো, তাকে সে অনেক উপহার দিল। উপহার দিয়ে বলল যে আমি ওপার থেকে এসেছি, কিন্তু এখানে আমি অনেক জায়গা কিনতে চাই। বস্কিরা বলল হ্যাঁ, এখানে তো যারা আসবে তারাই অনেক জায়গা পাবে, আমাদের এখানে সেটাই নিয়ম। বললো তাহলে আমি কিভাবে পাবো? বললো যে আমাদের এখানে একটা নিয়ম আছে, সেটা হলো একদিন 1,000। এর মানে কি? এর মানে হলো তুমি একদিনে যতটুকু জায়গা হেঁটে কভার করতে পারবা ততটুকু জায়গাই তোমার হবে, কিন্তু সূর্য যখন উদয় হবে তখন তোমাকে হাঁটতে হবে। হেঁটে তুমি যতটুকু জায়গা কভার করবে, যেখান থেকে শুরু করেছিলে সেখানে যদি আবার ফিরে আসো সূর্য ডোবার আগে, তাহলে সব জায়গায় তোমার নামে হয়ে যাবে। কিন্তু শর্ত হলো একটা, এখানে আপনার যেখান থেকে শুরু করছো সেখানেই আসতে হবে, এবং 1,000 রুবল তোমাকে রেখে এখান থেকে যেতে হবে। তো সারা রাত পেহমের আর ঘুম হলো না, যে এইরকমই এটা কোনো শর্ত হলো, এত সহজ একটা শর্ত। এবং সে সারা রাতে অনেক স্বপ্ন দেখলো, অনেক কিছু ভাবলো যে তার একটা ছেলে আছে, ছেলের জন্য সে পরবর্তীতে অনেক জায়গা রেখে যাবে এবং অনেক বড় জায়গায় সে অনেক কিছু করবে। এখানে যেরকম জমি অনেক কিছু ফলাবে, অনেক কিছু সে কিনবে, অনেক ঘোড়া হবে, অনেক গরু হবে, সে পুরো জমিদারি বিশাল বড় জমিদার হয়ে যাবে। তো রাতে ঘুমানোর পরে সবার আগে পেহম ঘুম থেকে উঠলো, কারণ তার মাথায় তো যে আজকে যখন সূর্যই উঠলো তখন এটা করতে হবে। সে ঘুম থেকে উঠে সকল বস্কিরাদের ডেকে তুললো যে দেখো ভোর হয়েছে, সূর্য উঠছে, চলো আমরা এখনই যাই, এখনই যেখান থেকে শুরু করা সেখানে শুরু। তো বস্কিরাদের সর্দার তিনিও গেল, সবাই একসাথে গেল। তো এটা শুরু হবে মূলত একটা পাহাড় থেকে, সবাই মিলে একটা পাহাড়ের উপরে উঠলো। ওঠার পরে বস্কিরাদের যে সর্দার সে মাথা থেকে তার ক্যাপটা খুললো, খুলে
নিচে রাখলো, বলল যে পেহম তুমি এটার ভিতরে 1,000 রুবেল রাখো, 1,000 রুবেল রেখে এখান থেকে তুমি রওনা হবে, এবং এখন তো সূর্য উঠলো এবং তোমাকে সূর্য অস্ত যাওয়ার আগে ফিরে আসতে হবে। যদি তুমি এখানে সূর্য অস্ত যাওয়ার আগে ফিরে আসতে পারো, তাহলে তুমি যতটুকু জায়গা ভ্রমণ করেছো তুমি দাগ দিয়ে রাখবে, সেটা সম্পূর্ণ তোমার হয়ে যাবে। পেহম তো ব্যাপক খুশি। সে বলল হ্যাঁ এখনই শুরু হোক। পেহম যাওয়ার আগে তার সাথে শুধুমাত্র পানি আর কিছু রুটি নিয়ে গেল, এবং তার তার যে চাকর ছিল চাকরের হাত থেকে কোদালটা নিয়ে গেল। সে কোদাল হাতে এবং এই খাবার নিয়ে খুব দ্রুত পাহাড় থেকে নেমে গেল, পাহাড় থেকে দৌড় দিয়ে নেমে গেল। তো পেহম চিন্তা করলো আমাকে তো সারা দিনে এটা কাভার করতে হবে, তো দৌড়ানো যাবে না। পেহম হাঁটছে, অল্প হাঁটছে এবং হেঁটে হেঁটে যাচ্ছে, এবং কিছু দূর গিয়ে সে কোদাল দিয়ে একটা জায়গায় একটা দাগ করে রাখলো যে হ্যাঁ এখান থেকে আমি শুরু করছি। ব্যাপার হলো পেহম যতই সামনে যাচ্ছে ততই তার আরো সুন্দর সুন্দর জমি পড়ছে, অর্থাৎ কিছু সামনে যাচ্ছে, সামনে যাওয়ার পরে দেখছে আরো সবুজ জমি। এরপরে সামনে গিয়ে দেখে আরো শুধু জমি না, জমির সাথে গাছ আছে এরকমের জমি। তারপরে আরো সামনে যাচ্ছে, গিয়ে দেখে যে জমি গাছ সেখানে এতটাই উর্বর যে ফসল হয়ে আছে। এর থেকেও সামনে যাচ্ছে, দেখছে যে সেখানে জমি ঘাস, তারপর পশু সেখানে চড়াচ্ছে, সেখানে খাচ্ছে, কি দারুণ, এবং সব ধরনের ফসল হচ্ছে। তো পেহম শুধু হেঁটেই যাচ্ছে, হেঁটেই যাচ্ছে, হেঁটেই যাচ্ছে। এক সময় দেখলো যে তার সূর্য তার মাথার উপর উঠে গেছে। মাথার উপরে উঠে যাওয়ার পরে তার শরীর থেকে ঘাম দরদর করে পড়তেছে। সে তখন সেখান থেকে কিছু পানি খেলো এবং তার গায়ের যে কোটটা ছিল সেটা খুলে ফেলে রাখলো যে না এগুলো আর দরকার নেই। এখন এমন একটা সময় আসলো যে পেহম চিন্তা করলো যে অনেক দূর চলে এসেছে। সে তাকিয়ে পিছনে তাকালো, পিছনে তাকিয়ে দেখলো যে আসলে পাহাড় এখন শুধু পিঁপড়ার মতো দেখা যাচ্ছে। পাহাড়ের উপরে সেই যে সর্দার ঘোড়ার উপরে বসা আছে তাকে একদম ছোট্ট পিঁপড়ার মতো দেখা যাচ্ছে। অর্থাৎ কয়েক মাইল সে চলে আসছে, এরকমের 3 মাইল বা 4 মাইল লেখা আছে, এরকমের চলে আসছে। এখন আসলে তার ফেরত যাওয়া উচিত। সে চিন্তা করলো যে না, আরেকটু সামনে যাই, জীবনে একবার কষ্ট করব, একবার কষ্ট করে সারা জীবন আমি এবং আমার পরবর্তী প্রজন্ম সুখে থাকবো। অর্থাৎ বিশাল বড় জমিদারি পেয়ে যাবে, এবং এই যে জমি, এই জমি যদি চিরদিনের জন্য পাওয়া যায় তাহলে আর পিছনে পিছনে ফিরে তাকাতে হবে না। সে এখন ছুটেই চললো, ছুটেই চললো, হেঁটেই চললো। তো একটা পর্যায়ে সে দেখলো তার পায়ের নিচে ফেটে যাচ্ছে এরকম অবস্থা, এবং তখন তার মাথায় আসলো আমাকে তো ফেরত যেতে হবে। সে কোদাল হাতে নিয়ে সঙ্গে সঙ্গে একটা বড় স্তূপ করলো যে এই পর্যন্ত এসেছে, এবং সে জন্য ফিরে যাওয়ার জন্য তৈরি হলো, এবং সে ফিরে যাচ্ছে। এখানে অনেক বিস্তারিত লেখা আছে, সে যখন ফিরে যাচ্ছে তখন তার কাছে আর কোনো খাবার নেই, সে সব খেয়ে ফেলছে, এবং দূর থেকে দেখছে যে সূর্য আসলে প্রায় ঢলে যাচ্ছে এরকম অবস্থা, তার পা থেকে রক্ত বের হয়ে যাচ্ছে, তার চেষ্টায় বুক ফেটে যাচ্ছে, তার সাথে চাকর নেই, সে তার গায়ের সকল জামা খুলে ফেলেছে যে যে করেই হোক, চিৎকার করে বা গড়াগড়ি দিয়ে হোক সে কোনোভাবে পৌঁছাবে। সে আরো একবার নিজেকে মোটিভেট করলো যে না, এবার যদি দৌড় দিয়ে আমি কোনোভাবে সেই আগের জায়গায় পৌঁছাতে পারি, পাহাড়ের কাছে পৌঁছাতে পারি, তাহলে আসলে সারাটা জীবন আমার সুখে কাটবে। তার পা ফেটে তখন রক্ত বের হচ্ছে, তার নিঃশ্বাস থেমে যাচ্ছে, তার ঘাড়ে এসে নিঃশ্বাস ঠেকছে এরকমের অবস্থা। সে তারপরও দৌড়ে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে, প্রায় পাহাড়ের কাছাকাছি, কিন্তু সূর্য তখন প্রায় ঢলে পড়ছে, লাল হয়ে যাচ্ছে এরকমের অবস্থা। তার কাছে আর কিছুই নেই, তার পরনে শুধু একটা ছোট প্যান্ট, বা এইভাবে বলা ছিল যে পরনে শুধুমাত্র কাপড়টা আছে, আর কিছুই নেই। তার জুতাও খুলে ফেলেছে, আর হাতে শুধু কোদালটা আছে। তো কোদাল নিয়ে কোনোভাবে পাহাড়ের কাছাকাছি সে পৌঁছে গেছে, পাহাড়ে আর উঠতে পারছে না। তখন উপর থেকে বসকিরেরা তারা ডেকে বলতেছে হ্যাঁ পেহম তুমি তো করেই ফেলেছো, সূর্য একেবারে ডুবে যাচ্ছে, আর কিছুক্ষণের ভিতরে ডুবে যাবে, তুমি উঠে আসো। পেহম খুব চেষ্টা করছে, কোদাল দিয়ে উপরে ভর দিয়ে হাতে হাত রেখে সে কারণ তার পা ফেটে গেছে, তার পায়ে আর কিছু নেই এরকমের অবস্থা, পা দিয়ে রক্ত ঝরছে। সে গড়াগড়ি দিয়ে কোনোভাবে পাহাড়ের কাছাকাছি আসলো, কাছাকাছি আসার সময় তার চাকর তাকে হাত ধরে টেনে উপরে তুললো, আর সে তাকিয়ে দেখলো যে সূর্য প্রায় ডুবে গেছে এরকম অবস্থা, এবং তার হাতের সামনে সেই সর্দারের ক্যাপটা, যে ক্যাপে সে $1,000 রেখে, 1,000 রুবেল রেখেছিল। তখন সর্দার তাকে বলছে, অর্থাৎ সে তখন শুয়ে আছে এরকমের অবস্থা, আর কোনো আর কোনো কিছু, আর কোনো শরীরে আর কোনো কিছু নেই। তখন সর্দার বলছে যে হ্যাঁ আহ পেহম তুমি অবশ্যই পেরেছো, তোমাকে অভিনন্দন, তুমি অনেক জায়গা পেয়েছো। কিন্তু পেহমের মুখ থেকে তখন আসলে গড়গড় করে রক্ত পড়ছে, তার পুরো শরীর ছেড়ে দিয়েছে, তার পা ফিরে রক্ত পড়ছে, এবং তার চাকর যখন তার হাতে হাত ধরতে গেল দেখলো যে পেহম আসলে ঠিক এই মুহূর্তে মারা গেছে, পেহম আর বেঁচে নেই। তার পেহমের চাকর তার হাত থেকে কোদালটা নিয়ে
6 ফুটের লম্বা একটা গর্ত খুঁড়ে পেহমকে কবর দিল? পেহমের মূলত এতটুকু জায়গায় দরকার ছিল। ধন্যবাদ।